আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইংরেজি গ্রামারের যে কয়েকটা টপিক আছে তার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বাক্য গঠনের ক্ষেত্রে কিংবা স্পিকিং ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রেও এই কন্ডিশনাল সেন্টেন্সকে অগ্রাধিকার দিয়ে থাকি। এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আবার টেন্সের উপরে নির্ভরশীল। সুতরাং টেন্স জানার পরেই এই কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য পড়া উচিত। তো শর্তমূলক বাক্য কি? যখন সেন্টেন্সের একটা অংশের উপর অন্য একটা অংশ নির্ভরশীল থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজের মতো, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি যাব, বিষয়টা এমন। তো এরকম কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের, 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই 4টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় টেন্স স্ট্রাকচার রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কয়েকটা টেন্স আছে যার প্রেক্ষিতে কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় প্রয়োজনীয় টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম সাথে এস বা ইএস, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্লাস অবজেক্ট। আবার ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা কিন্তু টেন্স অধ্যায়ে এগুলো বিস্তারিত জেনেছি, তারপরেও একবার করে জানানোর প্রয়োজন আছে। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদের ব্যবহার করব জিরো কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনালে। পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে সেকেন্ড কন্ডিশনালে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়াজ অথবা ওয়ার অথবা হ্যাড প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা এক নজরে এই 4টা কন্ডিশনাল সেন্টেন্সের গঠন কেমন হবে তা দেখে নেই। জিরো কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরুন, ইফ ইট ইজ উইন্টার আই ফিল কোল্ড। এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এরকম কিছু বোঝাতে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। আমরা বিস্তারিত এই 4টা কন্ডিশনাল সম্পর্কে পরবর্তীতে জানব। ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ধরুন, ইফ ইউ রিড ইউ উইল লার্ন। যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে। এই যে পড়ার উপরে শেখা একটা নির্ভরশীল, কিংবা পড়া হচ্ছে শর্ত, শেখার শর্ত হচ্ছে পড়াশোনা করা, এই জন্য কিন্তু এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সেকেন্ড কন্ডিশনাল কিভাবে গঠিত হয়? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স কমা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উড, কুড, মাইট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ইফের পরে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে তারপর আমরা কন্ডিশনাল সেন্টেন্স করব কমা দিয়ে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট আর প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ হি সাপোর্টেড মি, এই যে সাপোর্টেড মি, ইফ হি সাপোর্টেড মি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আই উড বিকাম গ্লাড, এইটা আমরা ব্যবহার করেছি কারণ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে উড এবং তারপরে ভার্বের বেস ফর্ম হবে। এবার থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের গঠন কিভাবে হয়? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, তারপর কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটার যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সবাই জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এই প্রেক্ষিতে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। উড হ্যাভ এখানে ব্যবহৃত হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্সের 4টা নিয়ম। এই স্ট্রাকচার ফলো করেই কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে আর কি। তো এইটা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে নেন। এটা হচ্ছে ওভারঅল একটা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে চার্ট। এটা ফলো করলেই কন্ডিশনাল সেন্টেন্স বোঝা সহজ হবে। তো জিরো কন্ডিশনাল কখন হয়? যখন চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই সকল বিষয় প্রকাশের ক্ষেত্রে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। জিরো কন্ডিশনালের গঠন কি? আমরা পূর্ববর্তী ক্লাসে এই স্ট্রাকচারটা দিয়েছিলাম। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা কথা মাথায় রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কমাটা। যখন ইফ প্রথমে বসবে তখন এই কমাটা দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে, এটা অবশ্যই মনে রাখবেন।
তো এই স্ট্রাকচার অনুযায়ী উদাহরণ হতে পারে ইফ ইট ইজ উইন্টার আই ফিল কুল। এই অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হয়েছে, কারণ এইটা চিরন্তন সত্যকে প্রকাশ করতেছে, কারণ শীতের সময় ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। তো এই স্ট্রাকচারকে আমরা এভাবে লিখতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে এক্ষেত্রে কমার কোনো ব্যবহার হয় না, যেহেতু ইফ মাঝখানে। তো এই অনুযায়ী আমরা এই উদাহরণটাকে কিভাবে সাজাতে পারি, আই ফিল কুল ইফ ইট ইজ উইন্টার, আই ফিল কুল ইফ ইট ইজ উইন্টার। তো এইটা হচ্ছে জিরো কন্ডিশনালের গঠন। তো জিরো কন্ডিশনাল আমরা উদাহরণ দেখি পরীক্ষায় কিভাবে আসে। পরীক্ষায় এভাবে আসতে পারে, ইফ ইট ইজ সামার ইট, এখানে একটা গ্যাপ থাকবে অথবা এভাবে থাকবে হট। তো এখানে উত্তর কি হবে, ফিলস, উইল ফিল, ফেল্ট, উড ফিল। তো আমরা সবাই জানি যেহেতু এখানে চিরন্তন সত্য বোঝাচ্ছে, যেহেতু গরমের সময় গরম লাগবে, এটা স্বাভাবিক একটা বিষয়, অভ্যাসগত কর্ম কিংবা হ্যাবিচুয়াল ট্রুথ। তো সেই ক্ষেত্রে আমরা ফিল এইটাকে ফিলস এটা নিতে পারি, কারণ এ পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা এ পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যেহেতু ইট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, সুতরাং আমরা এইটা ফিলস বা ভার্বের সাথে এস যুক্ত হবে, এটা আমরা সবাই জানি। সেই প্রেক্ষিতে সঠিক উত্তর হচ্ছে এ। আবার হোয়েন ওয়াটার, এখানে একটা গ্যাপ, এখন ইট টার্নস ইনটু আইস। তো এইখানে একটা বিশেষ বিষয় লক্ষ্য করতে হবে যে পানি যখন ফ্রিজ করা হয় তখন সেটা কি আইসে পরিণত হয়। তো সেই প্রেক্ষিতে এখানে হবে ফ্রিজেস, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। তো এইটা ছিল আজকের মতো জিরো কন্ডিশনাল আলোচনা। আর একটা উদাহরণ আমরা দেখি, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি বেশি সময় ধরে রোদে থাকো, ইউর স্কিন বার্নস। এই যে বার্নস হলো কেন হলো, কারণ এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। অর্থাৎ আমরা যখন রোদে থাকবো সেই প্রেক্ষিতে আমাদের স্কিন বা ত্বক জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখব কিভাবে গঠিত হয় এবং ফার্স্ট কন্ডিশনাল কি। তো ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা ফিউচার ইনডিফিনিট টেন্স, এই স্ট্রাকচারে ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয়। তো সেই প্রেক্ষিতে উদাহরণ কি হতে পারে, ইফ ইউ রিড ইউ উইল লার্ন। ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল লার্ন, তবে তুমি শিখতে পারবে বা শিখবে। তো এই যে শেখাটা কিন্তু পড়ার উপরে নির্ভরশীল, এই জন্য এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো এইটাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারি, যেটা পরীক্ষায় চলে আসে, এই ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যেভাবে লিখি না কেন, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স আলাদাভাবে বসবে। ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয়। তো এই উদাহরণটা আবার এভাবে লেখা যেতে পারে, ইউ উইল লার্ন ইফ ইউ রিড। এখানে কোনো কমা ব্যবহৃত হলো না। তো যাই হোক, এইটা হচ্ছে এইটার স্ট্রাকচার, এভাবে কিংবা এভাবে লেখা যেতে পারে। ফার্স্ট কন্ডিশনালের আরো একটা গঠন আছে, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে, যেমন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা মাস্ট অথবা শুড অথবা হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সচরাচর স্বাভাবিক নিয়ম, আর এটা একটু ব্যতিক্রম, যেটা মনে রাখা গুরুত্বপূর্ণ এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে এটা দেখতে পারি, ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো, ইউ মে স্টার্ট দ্য মেশিন, তাহলে তুমি এই মেশিনটা চালু করতে পারো। মে, এখানে আমরা মে ব্যবহার করলাম, অথবা ইউ ক্যান স্টার্ট দ্য মেশিন, এটাও আমরা বলতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের গঠন। এই একটা গঠন, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আরেকটা গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্লাস সাবজেক্ট প্লাস ক্যান মে মাস্ট শুড হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম, এভাবে আমরা লিখতে পারি। তো কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালের একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে ইফের পরিবর্তে আই হোপও বসতে পারে। এটা কিন্তু একটু ব্যতিক্রম বিষয়, তো এটা জেনে রাখা ভালো। আই হোপ বসার পরে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়বে। উদাহরণ দেখি আমরা, ইফ হি
কামস হেয়ার, যদি সে এখানে আসে। তো এইটাকে আমরা আই হোপ হি কামস হেয়ার এভাবেও লিখতে পারি। সেই প্রেক্ষিতে ইফ এর পরিবর্তে আমরা আই হোপ ব্যবহার করতে পারি। আমরা ফার্স্ট কন্ডিশনালের কয়েকটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই ড্যাশ গ্রেটফুল। তো কি হবে এখানে? আর রিমেইনিং, উড রিমেইনস, শ্যাল রিমেইন, উড রিমেইন। এখানে কি হবে? তো আমরা স্বভাবতই জানি কি, যখন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এইখানে আমরা জিরো কন্ডিশনাল প্রেক্ষিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাতে পারি, অথবা ফার্স্ট কন্ডিশনাল প্রেক্ষিতে ফিউচার ইনডিফিনিট টেন্স বসাতে পারি। যেহেতু এখানে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম কিংবা বৈজ্ঞানিক সত্য প্রকাশিত হচ্ছে না, সেই প্রেক্ষিতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি, যা ফার্স্ট কন্ডিশনালের অন্তর্ভুক্ত। তো এই ক্ষেত্রে আমরা শ্যাল রিমেইন এইটাকে সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারি। আজকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বা দ্বিতীয় শর্তমূলক বাক্যটা দেখব। এটা কিভাবে গঠিত হয় আমরা প্রথম ক্লাসে সেটা আলোচনা করেছিলাম, তারপরেও আরেকটু আলোচনা করি। ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে মেইন ক্লজটিকে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এই নিয়মে লিখতে হয় যখন ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে আমরা মেইন ক্লজটিকে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম এইভাবে লিখব। স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, কমা, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের গঠন। তো এটার উদাহরণ কি হতে পারে? ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আই হ্যাড এ টাইপরাইটার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেক্ষিতে যেহেতু এটা শর্তযুক্ত বাক্য, ইফ ক্লজ, তো সেই প্রেক্ষিতে আমরা কি লিখতে পারি? সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। তো এই ক্ষেত্রে ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ, আমি নিজেই টাইপ করতে পারতাম। বিষয়টা এমন। তো এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ শুধু সাবজেক্টের এই অংশটা প্রথমে নিয়ে আসলাম এবং ইফযুক্ত পাস্ট টেন্সটাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে পরে নিয়ে গেলাম। এটা হচ্ছে বিকল্পভাবে লেখার পদ্ধতি। অর্থাৎ এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেমন আই উড বিকাম গ্লাড ইফ হি সাপোর্টেড মি। এই একই বিষয় আমরা একটু ভিন্নভাবে লিখলাম। তো সেকেন্ড কন্ডিশনালে আরো একটা বিষয়, মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনাল ইফ ছাড়াও হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যেটাই হোক না কেন, কখনো ওয়াজ ব্যবহৃত হবে না ভার্ব হিসেবে। অর্থাৎ যেমন হি ওয়াজ, এখানে হি ওয়ারই হবে, যেহেতু সেটা ইফ কে ইন্ডিকেট করতেছে। যেমন আই ওয়ার এরকম ব্যবহৃত হয়, আমরা উদাহরণে দেখতে পাবো। তো এই ক্ষেত্রে গঠন প্রক্রিয়া কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হ্যাড প্লাস, অর্থাৎ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস সাবজেক্ট উড, কুড, মাইট, এটা হচ্ছে নর্মাল একটা নিয়ম। তো এটাকে আমরা কিভাবে লিখেছিলাম হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস V1, এইভাবে লিখেছিলাম। তো এই প্রেক্ষিতে উদাহরণ হচ্ছে ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ, যেটা আমরা একটু আগে দেখলাম। তো এইটাকে আমরা এখন উইদাউট ইফ এই স্ট্রাকচারে নিয়ে আসবো, অর্থাৎ ইফ ছাড়া এই সেন্টেন্সটাকে লিখবো। কিভাবে লিখতে পারি? এই ক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্বকে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাডকে সামনে নিয়ে আসতে হবে অথবা ওয়ারকে, তারপরে সাবজেক্ট, তারপরে সেই সেন্টেন্সের বাকি অংশ, কমা, তারপরে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1। তো এটা হচ্ছে, এইটাই জাস্ট আমরা এভাবে লিখছি, অর্থাৎ জাস্ট এই যে সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে এসে সাবজেক্টটাকে পরে নিয়ে যাচ্ছি এবং পরবর্তী স্ট্রাকচার সব ঠিক রেখে। এর উদাহরণ কেমন হবে? যেমন হ্যাড আই, হ্যাডটাকে আগে নিয়ে আসলাম এবং আইটাকে পরে নিয়ে গেলাম। হ্যাড আই এ টাইপরাইটার, কমা, আই উড টাইপ মাইসেলফ। তো এইটা আমি এখানে এভাবে নির্দেশ দিয়েছি। অর্থাৎ এই যে প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখলাম, এইটাই আমরা এভাবে লিখতে পারি ইফ বাদে। তো সেকেন্ড কন্ডিশনাল উইদাউট ইফও হয়ে থাকে। সেকেন্ড কন্ডিশনালের একটা উদাহরণ আমরা দেখি। ইফ হি হ্যাড এ বোট, যদি তার নৌকা থাকতো, হি
ড্যাশ দ্য রিভার, কি করতো, সে নদী পার হতো অবশ্যই, এটা হচ্ছে কি বলবো সাধারণ একটা ব্যাপার। উইল বি ক্রসিং, উইল ক্রস, উড ক্রস, উড মেক ক্রস। তো এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি হবে, যখন ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তীতে আমরা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করবো। সুতরাং আমাদের সঠিক আনসার হচ্ছে সি। এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের শেষ ক্লাস, তবে আমরা প্র্যাকটিসেও যাব পরবর্তী ক্লাসে। তো থার্ড কন্ডিশনালটা আসলে কিভাবে গঠিত হয় এবং এটা কিভাবে ব্যবহৃত হয়। ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তবে মেইন ক্লজটিকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 এই নিয়মে লিখতে হয়। তো এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস কমা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরুন, ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ কোয়ালিফাইড ফর অ্যাডমিশন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতে বা যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতে, কোয়ালিফাইড উত্তীর্ণ হতে। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা আসলে কি। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই গঠনটা কেন দেখালাম একটু পরে সেটা বুঝতে পারবে। আমরা সেকেন্ড কন্ডিশনাল উইদাউট ইফে করেছিলাম, এখন থার্ড কন্ডিশনালটাও উইদাউট ইফে করব। এই ক্ষেত্রেই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের এবং পাস্ট টেন্সের স্ট্রাকচারটা জানা আমাদের জন্য মোটামুটিভাবে ফরজ হিসেবে গণ্য করা হয়। তো স্বাভাবিকভাবেই থার্ড কন্ডিশনের গঠন আমরা কি দেখলাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে আমরা নর্মাল স্ট্রাকচারে দেখলাম। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এটুকু অংশ জুড়ে পাস্ট পারফেক্ট টেন্স প্লাস কমা, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। এইটার একটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন ধরুন, ইফ আই হ্যাড হ্যারিয়েড, ইফ আই হ্যাড হ্যারিয়েড আই কুড হ্যাভ কট দ্য বাস। তো এইখানে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে, এবং সেই প্রেক্ষিতে পরবর্তীতে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 এই স্ট্রাকচার গঠিত হচ্ছে। এখন এইটাকে যখন আমরা উইদাউট ইফে করব, তখন কিভাবে করতে পারি কিংবা এরকম হয় কিনা। যেমন ধরুন, এইখানে আমরা এই যে হ্যাড, এইটাকে প্রথমে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে কিছু একটা অংশ থাকতেও পারে নাও পারে, তারপরে কমা, তারপরে বাকি অংশ ঠিক থাকবে। অর্থাৎ এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, হ্যাড আই বিন দেয়ার, হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ সাপোর্টেড হিম, আমি তাকে সাপোর্ট করতে পারতাম, বিষয়টা এমন বা সহায়তা করতে পারতাম। তো এখন ঘটনা ঘটছে যে হ্যাড এর পরে সাবজেক্ট আসলো, তারপরে ভার্ব আসলো, আর এর আগে কি ছিল, এর আগে যখন আমরা সেকেন্ড কন্ডিশনালে হ্যাড দ্বারা বাক্য গঠন করছিলাম, তখন আমরা হ্যাডের পরে সাবজেক্ট দেওয়ার পরে সরাসরি অবজেক্টে চলে গেছি, কখনো ভার্ব আসে নাই কিংবা আসার সুযোগ নাই। কিন্তু থার্ড কন্ডিশনালে এই সুযোগটা আছে। তো থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালের হ্যাডের ব্যবহার পৃথক করার প্রক্রিয়াটাই হচ্ছে, হ্যাড প্লাস সাবজেক্টের পরে ভার্ব থাকলে সেটা থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস সাবজেক্টের পরে ভার্ব না থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। যদিও এতটা ক্রিটিক্যাল বিষয় পরীক্ষায় আসে না। তো সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।